হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যে মক টেস্টের সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 15। তো তাহলে চলো শুরু করি। দেখো, আমাদের অ্যাজ ইউজুয়াল ফিজিক্স থেকে প্রথমে 10টা কোশ্চেন থাকছে, যেগুলো ফিজিক্সের কোর ফিজিক্স থেকে থাকছে। তারপরে কিন্তু লাস্টে ফিজিক্সের নিউমেরিক্যালস থাকবে। তার আগে কিন্তু তোমরা বায়োলজি আর কেমিস্ট্রি দুটোই পেয়ে যাবে। তো ফিজিক্সের নিউমেরিক্যালস যদি সঠিকভাবে শিখতে হয় তাহলে কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই কিন্তু শিখতে পারবে। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বস্তু 40 সেন্টিমিটার দূরে রাখা হলে প্রতিচ্ছবি কেমন হবে। তো দেখো, এই যে অঙ্কটা আছে, মানে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করার জন্য কিন্তু তোমাকে অঙ্ক সলভ করতে হবে। এই যে লেন্সের যে অঙ্কটা আছে, লেন্সের কিন্তু সেই অঙ্কটা সলভ করতে হবে, তাহলেই কিন্তু তুমি বলতে পারবে। আচ্ছা, অঙ্কটা সলভ করলে তুমি বলতে পারবে যে তোমার প্রতিচ্ছবি কত দূরে গঠিত হবে, ঠিক আছে, বা কোথায় গঠিত হবে, সেটা কিন্তু তুমি এই অঙ্কের মাধ্যমে বলতে পারবে। কিন্তু তুমি যদি এখানে কোশ্চেন দেখো, কোশ্চেনে কিন্তু প্রতিচ্ছবিটা কেমন সেটা জিজ্ঞাসা করেছে, তাই এখানে কিন্তু তোমাকে অঙ্ক প্লাস কিন্তু তোমাকে এর কনসেপ্ট দুটোই ক্লিয়ার রাখতে হবে। তাহলে দেখি এবার আমরা, দেখো এখানে আমি নিয়ে এসেছি। সবার প্রথমে দেখো অঙ্কটা কি বলেছে। দেখো অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে, দেখো উত্তল লেন্সের যেটা ফোকাস বলেছে সেটা কত বলেছে, সেটা কিন্তু 20 সেন্টিমিটার বলেছে। আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে উত্তল লেন্সের যে ফোকাস সেটা কিন্তু পজিটিভ হয়ে থাকে। আচ্ছা, বস্তুর দূরত্বটা কি বলেছে, বস্তুর যে দূরত্ব সেটা কিন্তু ইউ হিসেবে ধরা হয়, আর ফোকাসকে এফ ধরা হয়, তোমরা জানো। তো বস্তুর দূরত্ব যে ইউ সেটা কিন্তু সবসময় নেগেটিভে রাখা হয়। তার কারণ কি, তার কারণ একটা লেন্সের কি হয় না, একটা লেন্সের কিন্তু একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। পজিটিভ দিকে কিন্তু আমরা মূলত ফোকাসটা রাখি, আর এই দিকে কিন্তু অর্থাৎ নেগেটিভ দিকে কিন্তু আমরা বস্তুটাকে রাখি, ঠিক আছে। সেই কারণের জন্য কিন্তু এক কথায় আমরা বলতে পারি লেন্সের যেদিকে ফোকাস থাকে তার অপোজিট ডিরেকশনে যেহেতু বস্তুটাকে রাখা হয়, তার জন্য কিন্তু ওটাকে নেগেটিভে ধরা হয়, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের নেগেটিভ 40 হচ্ছে আমাদের বস্তুর দূরত্বটা, নেগেটিভ 40 সেন্টিমিটার, আর এদিকে আমাদের ফোকাস হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো আমরা কি করছি, এবার আমরা লেন্সের একটা সমীকরণ আছে, অর্থাৎ লেন্সের কিন্তু একটা সূত্র আছে। লেন্সের সূত্রটা কি, সূত্রটা তোমরা চাইলে মুখস্থ করতে পারো। এই সূত্র থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু অনেকবার সূত্র জিজ্ঞাসা করেছে যে 1/f মানে 1/, ফোকাস ইকুয়ালস টু কিন্তু 1/v। এখানে ভি মানে কি, এখানে ভি মানে কিন্তু মনে রাখবে কোন জায়গাটায়, ঠিক আছে, কোন জায়গায়, এখানে আমি লিখছি যে কোন জায়গায় প্রতিচ্ছবি গঠিত হয়, কোন জায়গায় প্রতিচ্ছবি গঠিত হয় সেটা কিন্তু এই ভি দিয়ে ডিনোট করে, ঠিক আছে। আর ইউ মানে তোমরা তো দেখতেই পাচ্ছ বস্তুর রাখা হয়েছে কোথায়। এবার দেখো, যদি আমরা এটাকে সলভ করি, আমি সলভটাকে এখানে আরেকটু জুম করছি। দেখো সলভটা কি দিয়েছে, তো আমরা কি করছি, যেহেতু আমরা আমাদের যে প্রতিচ্ছবিটা কোথায় গঠিত হবে সেটা আগে বের করব, তারপরে বের করব প্রতিচ্ছবিটা কেমন। তাই আমরা ফর্মুলাটাকে একটু অর্গানাইজ করে নিয়েছি। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলা ছিল 1/v ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু 1/v, আর এদিকে কিন্তু তোমার ছিল হচ্ছে 1/u। আমরা কি করেছি, আমরা কিন্তু যে 1/v আছে সেটাকে বাইরে বের করে নিয়ে এসেছি, ঠিক আছে। সেটাকে তোমার হচ্ছে বাইরে বের করে নিয়ে এসেছি, বাইরে বের করে নিয়ে এসে কী করেছি, অর্থাৎ এই যে 1/v আছে এটাকে আমরা ইকুয়েশনের এই সাইডে নিয়ে গেছি, যে 1/ তোমার হচ্ছে v, আর এই যে তোমার হচ্ছে যেটা তোমার মাইনাসে ছিল 1/u, তাহলে এটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখানেও দেখো সেটাই বলেছে। এইবার কিন্তু ডেটাগুলোকে পুট করতে হবে। তো ডেটাগুলোকে পুট করি। আমাদের যে ফোকাস ছিল সেটা কত ছিল, সেটা ছিল 20, আমরা 20 লিখেছি। তারপরে কি দিয়েছি, প্লাস নিয়েছি। আর আমাদের যে বস্তু দূরত্ব ছিল অর্থাৎ ইউ ছিল, সেটা নেগেটিভে ছিল, সেটাকে নেগেটিভ রেখেছি। তো যদি সেটাকে নেগেটিভ রাখি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো সেটা একবার আমরা দেখে নিই। আচ্ছা দেখো, তাহলে এখানে আমি ক্যালকুলেশন করছি 1/20। এবার দেখো এই প্লাসে আর মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস, আর এখানে কত থাকবে, এখানে কিন্তু থাকবে 40। এবার যদি ক্যালকুলেশন করে যদি আমরা এলসিএম নিই তাহলে এখানে হচ্ছে 40, আর এখানে পেয়ে যাব কিন্তু তোমার 2, আর এখানে পাবো কত, 1। তো কত হচ্ছে 1/40 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এই কারণের জন্য কিন্তু এখানে দেখো যে দেখতে পাচ্ছি কোথায়, যে 40 সেন্টিমিটার দূরে কিন্তু আমাদের ছবিটা বা প্রতিবিম্বটা গঠিত হবে। এইবার এই প্রতিবিম্বটা কেমন হবে সেটা বের করার জন্য কি করতে হবে, সেটা বের করার জন্য কিন্তু আমাদেরকে ম্যাগনিফিকেশনের ফর্মুলা ব্যবহার করতে হবে। ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি, ম্যাগনিফিকেশনের ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে যত দূরে, মানে যেখানে তোমার হচ্ছে প্রতিবিম্বটা গঠিত হয়েছিল, কোথায় গঠিত হয়েছিল, 40 কিন্তু তোমার হচ্ছে সেন্টিমিটারে গঠিত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর তোমার হচ্ছে আমাদের দূরত্বটা কত ছিল, দূরত্ব কিন্তু ছিল -40 সেন্টিমিটার। যদি তোমরা কাটাকুটি করো তাহলে কত পাবে, কাটাকুটি করলে কিন্তু পাবে তোমার হচ্ছে -1। ম্যাগনিফিকেশনে কিন্তু কোনো একক হয় না।
আচ্ছা, কাটাকুটি -1 মানে কি? বস্তুটা কোথায় আছে? বস্তুটা কিন্তু অবস্থান আছে অন্য পাশের 2f এ। কোথায় আছে? অন্য পাশের 2f এ। অর্থাৎ এই যে এটা যদি তোমার উত্তল লেন্সের স্ট্রাকচার হয়ে থাকে, অন্য পাশের কিন্তু 2f এ আছে, মানে ফোকাসের অন্য পাশে। এখানে তোমরা তো জানো যে f1 f2 এইভাবে কিন্তু থাকে, সেরকম করে কিন্তু 2fও থাকে। তো অন্য পাশের 2f এ, অর্থাৎ এই জায়গায় কিন্তু প্রতিবিম্বটা গঠিত হবে। ঠিক আছে, তো আমাদের প্রতিবিম্বটা কেমন হবে? প্রতিবিম্বটা কিন্তু হচ্ছে বাস্তব হবে, উল্টো হবে, আর কিন্তু আকারে কি হবে? আকারে কিন্তু সমান হবে। দেখো তুমি দেখলেই বুঝতে পারছো যে ম্যাগনিফিকেশান যেহেতু 1 মানে সমানই, যদি ম্যাগনিফিকেশান 2 হতো তাহলে কিন্তু যে বস্তুর থেকে প্রতিবিম্বটা 2 গুণ বেশি হতো, 3 হলে 3 গুণ বেশি হতো। যেহেতু 1 আছে তাই কিন্তু কি হবে? তাই কিন্তু বস্তুটার যে আকার সেটা কিন্তু সমানই হবে। তো এই যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটাকে আমরা কি করব? আমরা একবার ছবিতেও দেখে নেব। আচ্ছা দেখো, আমরা কিন্তু ছবিতেও দেখতে পাচ্ছি, এই যে আমাদের ছবিটা আছে, আমরা কিন্তু ছবিতেও দেখো দেখতে পাচ্ছি এটা কি? এটা কিন্তু আমাদের সেই ফোকাসটা। ঠিক আছে, আর এটা কি? এটা কিন্তু আমাদের সেই বস্তুর যে দূরত্ব আছে সেটা। ঠিক আছে, তো দেখো তাহলে এবার আমরা কি কোথায় চলে যাব? এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের কোশ্চেনের যে অ্যান্সার ছিল। আচ্ছা, আমাদের কোশ্চেনের সেই অ্যান্সারটা কোথায় ছিল? কত নম্বর অ্যান্সার ছিল? তো দেখো এই যে লেখা আছে কোথায়? 1 নাম্বার, যে বাস্তব, উল্টানো এবং সমান আকারের, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই যে অঙ্কটা ছিল এটা কিন্তু তোমাদেরকে, মানে এই যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু তোমাদের ম্যাথ প্লাস কনসেপ্ট যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কটা করতে পারবে না। তাই কারণের জন্যই কিন্তু তোমাদেরকে ম্যাথ প্লাস কনসেপ্ট দুটোই কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছি। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন আজকে 2 নাম্বার কোশ্চেন। ধ্বনির বেগ বাতাসে 343 মিটার পার সেকেন্ড হলে এবং যদি কম্পাঙ্ক 20 হার্টজ হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হয়? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে কিন্তু একটা ফর্মুলা আছে। তরঙ্গ দৈর্ঘ্যকে সবার প্রথম কিন্তু ল্যামডা এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো দেখো তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা এককে প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে কিন্তু তোমাকে যেটা তরঙ্গের বেগ আছে না, মানে তোমার হচ্ছে বাতাসের শব্দের যে বেগ আছে যেটাকে ভি বলা হয়, সেটাই সেই ভিকে কিন্তু কি করতে হয়? সেই ভি দিয়ে কিন্তু তোমাকে এই যে কম্পাঙ্ক সেটাকে ভাগ করতে হয়। আচ্ছা আমি আরেকবার লিখছি, তরঙ্গ দৈর্ঘ্যকে বলে কিন্তু তোমার হচ্ছে ল্যামডা। এটাকে কি বলে? এটাকে তোমরা জানো ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ককে ফ্রিকোয়েন্সি বলে, আর বাতাসের মধ্যে শব্দের বেগকে কিন্তু ভি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা এখানে ফর্মুলাটা দেখি, তো ফর্মুলাটা কি? যে তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান কিন্তু কি হয়ে যায়? ভি বাই এফ। ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা হয়ে যায়। তোমরা এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট কিন্তু অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তো দেখি এবার আমরা এখানে অঙ্কটা পুট করি। তো ডেটাগুলোকে পুট করি, তো এখানে লিখছি ফর্মুলাটা ভি বাই এফ। এবার ডেটাগুলোকে লিখবো। তো ডেটা কত বলেছে? ডেটা কিন্তু এখানে বলেছে 343 আর এখানে বলেছে 20। ভাগ করলে দেখি কত আসে। তো এখানে তোমার হচ্ছে 343, প্রথমে কত দিয়ে ভাগ করব? প্রথমে তোমার হচ্ছে মনে করো এখানে প্রথমে তো 1 দিয়েই করতে হবে, 20 1 20, আর এখানে হচ্ছে 14। ঠিক আছে, এবার 7 দুগুণ নিলে কত হচ্ছে? 7 দুগুণে নিলে হচ্ছে 140, অর্থাৎ এখানে থাকছে 3। আচ্ছা পয়েন্টের জন্য 0 নাও। এখানে কত হচ্ছে? 20 1 20 হচ্ছে, আর এখানে তোমার হচ্ছে 100, অর্থাৎ 5 20 100। 17.15 কত বেরোচ্ছে? 17.15। 17.15 কত নম্বর অপশানে আছে আমরা একবার দেখি আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি যে অপশান বি যেটা আছে সেখানে কিন্তু 17.15 মিটার আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকে 3 নাম্বার কোশ্চেন কি বলেছে। লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? লেন্সের যে ক্ষমতা থাকে, লেন্সের যে পাওয়ার থাকে, পাওয়ার অফ লেন্স, সেটা কোন এককে মাপা হয়? ফ্যারাডে একক, ডায়াপ্টার একক, হেনরি একক নাকি ওয়াট একক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লেন্সের যে ক্ষমতা সেটা কিন্তু ডায়াপ্টার এককে মাপা হয়ে থাকে। তোমরা সকলেই কিন্তু এর আগে লেন্সের ক্ষমতার অঙ্ক করেছো। ঠিক আছে, লেন্সের ক্ষমতার যে ফর্মুলা কী হয়ে থাকে? লেন্সের ক্ষমতা বের করার যে ফর্মুলা বা লেন্সের পাওয়ার বের করার যে ফর্মুলা সেটা কী হয়ে থাকে? সেটা কিন্তু হয়ে থাকে P = 1/f, অর্থাৎ যেটা ফোকাস দৈর্ঘ্য থাকে সেটাকে প্রথমে মিটারে কনভার্ট করে নিতে হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, তোমাকে কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে ফোকাস দৈর্ঘ্যটাকে। মিটারে কনভার্ট করে নেওয়ার পর ওটাকে কিন্তু 1/, সেই ফরম্যাটে লিখলে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। 1/, এই ফরম্যাটে লিখলে কিন্তু তুমি কত ডায়াপ্টার আছে সেটা কিন্তু বের করতে পারবে। আচ্ছা তোমাদের জন্য একটা HW থাকছে যে ওয়াট কিসের একক, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 4 নাম্বার কোশ্চেন কি বলেছে যে 50 হার্টজ ধ্বনির সময়কাল কত? দেখো এই যে সময়কাল আছে, সময়কালকে কি বলা হয়? টাইম পিরিয়ড বলা হয়। ঠিক আছে, সময়কালকে কি বলে? সময়কালকে বলে হচ্ছে টাইম পিরিয়ড, এটাকে টি দিয়ে ডিনোট করা হয়। আর এখানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে হার্টজ। এই যে ফ্রিকোয়েন্সি আর যে সময়কাল, এটার মধ্যেও কিন্তু কেমন সম্পর্ক? এটার মধ্যেও কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ টাইম বের করতে গেলে কিন্তু তোমাকে 1/ফ্রিকোয়েন্সি করতে হবে।
আচ্ছা 1/ফ্রিকোয়েন্সি করতে গেলে কী করতে হবে, 1/ফ্রিকোয়েন্সি করতে গেলে তোমাকে 1/50 করতে হবে। আচ্ছা 1/50কে তোমাকে ক্যালকুলেশন করতে গেলে এদিকে কী করতে হবে, তুমি তো 50 দিয়ে 1কে ভাগ করতে পারবে না, তাই তো তোমাকে এইদিকে সরিয়ে করি, তাহলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের টাইম ইকুয়ালস টু কত হচ্ছে, 1/ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1/50, 1/50 আমরা করতে পারবো না, তাই আমাদেরকে এখানে 1 নিতে হবে। এইবার আমাদেরকে এখানে 0 পয়েন্ট নিয়ে একটা 0, দেখো তাও কিন্তু আসছে না, তাই কি করতে হবে, আর একটা 0 নিয়ে এখানে আর একটা 0 বসাতে হবে। এইবার কিন্তু কত হলো, 50 দুগুণে 100, তো কত সেকেন্ড হলো কিন্তু 0.02 সেকেন্ড, যেটা কিন্তু আমাদের অপশানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু তোমরা আর একটা জিনিসও ক্লিয়ার করতে পারলে যে টাইম পিরিয়ড যেটা থাকে, অর্থাৎ ধ্বনির যে সময়কাল থাকে, সেটা কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্ত সম্পর্কে থাকে। ঠিক আছে, তোমরা চাইলে এই যে ফর্মুলাটা আছে এটাকে নোট ডাউন করতে পারো। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক ফিউজে ব্যবহৃত তার কেমন হয়। আমাদের যে বাড়িতে যে ফিউজ থাকে সেই ফিউজে কেমন তার ব্যবহার করা হয়। ঠিক আছে, সবার প্রথমে তো মনে রাখবে ওটা কিন্তু টিন আর সীসা। ঠিক আছে, টিন প্লাস হচ্ছে লেড, এর কিন্তু একটা অ্যালয় হয়। আচ্ছা এই অ্যালয়টাই কেন ব্যবহার করা হয়ে থাকে সেটাই কিন্তু কোশ্চেনটা প্রপার হতো যদি এরকমটা হতো। তো সঠিক অ্যান্সার কী হবে, এটার কিন্তু নিম্ন গলনাঙ্ক থাকে আর উচ্চ পরিবাহিতা থাকে। এটা কিন্তু কি করতে পারে, এটা কিন্তু কারেন্টকে তোমার হচ্ছে বইতে পারে। ঠিক আছে, আর কিন্তু নিম্ন গলনাঙ্ক থাকে, অর্থাৎ এটা কিন্তু যদি খুব বেশি পরিমাণে কারেন্ট যায় তাহলে কিন্তু কেটে যায়, আর বাড়িতে কিন্তু যে লোডশেডিং হওয়ার যে সম্ভাবনা সেটাকে কিন্তু দূর করে। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কোন প্রকারের ধাতব পদার্থ সবথেকে কার্যকর হয়, লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম নাকি তামা। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কিন্তু সবসময় তোমাকে সফট আয়রন বা লোহা ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু সেটা সবথেকে বেশি সুইটেবল বা বেস্ট হবে। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বৈদ্যুতিক শক্তির একক কী। দেখো এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি বলেছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। আচ্ছা ইলেকট্রিক্যাল এনার্জি মানে কি, ইলেকট্রিক্যাল এনার্জি মানে কিন্তু হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের বাড়িতে যে ব্যবহৃত আমরা যে ইউনিট শব্দটা বলি, অর্থাৎ যে KWH, ঠিক আছে, কিলো ওয়াট আওয়ার, সেটা কিন্তু এখানে ব্যবহারের কথা বলেছে। তো দেখো এখানে কিন্তু কোথায় আছে, এখানে কিন্তু ওয়াট ঘন্টা আছে, তো ওয়াট ঘন্টায় কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখব আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে চৌম্বক ক্ষেত্রের একক কোনটা, যে ম্যাগনেটিক ফিল্ড যেটা থাকে। ঠিক আছে, এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ইংলিশটা দিয়েও কিন্তু অনেক সময় তোমাদেরকে ইংলিশটাকে কিন্তু কি করে না, ইংলিশটাকে কিন্তু বাংলাতে কনভার্ট না করেই কিন্তু তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দেয়। ঠিক আছে, তো ম্যাগনেটিক যে ফিল্ড থাকে, যে চৌম্বক ক্ষেত্র থাকে, সেই চৌম্বক ক্ষেত্রের একক কি বলেছে, নিউটন, টেসলা, ওয়েবার নাকি হেনরি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটার অ্যান্সার টেসলা। যে চৌম্বক ক্ষেত্র যে ম্যাগনেটিক ফিল্ড থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কিন্তু টেসলা হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, একটা ম্যাথ আছে। দেখো 220 ভোল্টেজ 1000 ওয়াট হিটারে চালালে, 220 ভোল্টেজে 1000 ওয়াটের একটা হিটার চালালে প্রবাহিত কারেন্ট কত হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ভালো অঙ্ক আমরা বলতে পারি। দেখো 220 ভোল্টেজে যদি আমরা 1000 ওয়াটের একটা হিটার চালাই তাহলে প্রবাহিত কারেন্ট কী হবে, কারেন্টকে আমরা কী দিয়ে প্রকাশ করি, কারেন্টকে আমরা আই দিয়ে প্রকাশ করি। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলায় চলে যাব, যে আই ইকুয়ালস টু কী হয়, আই ইকুয়ালস টু কিন্তু ওয়ার্ক ডান, মানে এই ওয়ার্ক ডান বলছি ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতা মানে হচ্ছে ওয়াট বাই তোমার হচ্ছে ভোল্ট। এই যে ফর্মুলা আছে এই ফর্মুলাতে করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো এক্ষেত্রে তাহলে কত হচ্ছে, এক্ষেত্রে আমাদেরকে হাজার দিয়ে কতকে, হাজারকে তোমার হচ্ছে 22 দিয়ে ভাগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, সবার প্রথমে তো আমরা কি করব, সবার প্রথমে আমরা 4 দিয়ে নেব, 4 দিয়ে নিলে কত হচ্ছে, 4 দিয়ে নিলে 88 হচ্ছে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 2, আর এক্ষেত্রে হচ্ছে 1। আচ্ছা পয়েন্টের জন্য কি নেব, একটা 0 নিয়ে নেব। এবার কত নেব আমরা, এবার নিয়ে নেব হচ্ছে আমরা 5। ঠিক আছে, 5/22 কত হয়, 5/22 110 হয়। এবার দেখো কি আছে, 0 আসছে, এখান থেকে 1 আসছে, 1 সেকেন্ড একটু দেখবে। হ্যাঁ আচ্ছা এখানে তো ক্যালকুলেশন আমরা ঠিকই করেছি, তো 5/22 হচ্ছে 110 করেছি। ঠিক আছে, তো এবার কত আসছে, এবার কিন্তু 100 আসছে, তো 100 আসছে। এবার আমরা কি করব, আবার আমাদেরকে 4 নিতে হবে, তো 4/22 88। আমাদের দেখতে পাচ্ছি আমরা পয়েন্টের পরে 2 ডেসিমেল পর্যন্ত গেছে, এটা কিন্তু অপশানে দেখতেও পাচ্ছি যে 4.54 অ্যাম্পেয়ার, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। কেন অ্যাম্পেয়ার, কারণ তড়িতের যে একক, তড়িৎ প্রবাহের যে একক সেটা কিন্তু অ্যাম্পেয়ারে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে,
শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ, যে সাউন্ড ওয়েভ হয়ে থাকে সেই সাউন্ড ওয়েভটা কেমন ধরনের ওয়েভ, ঠিক আছে, সেটাই কিন্তু জানতে চেয়েছে। এটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নাকি জটিল তরঙ্গ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শব্দ তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, লংডিটিউডনাল ওয়েভস ইংলিশে বলা হয়। নেক্সট দেখব আজকের 11তম কোশ্চেন। দেখো কেমিস্ট্রির কোশ্চেন শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, যে একটি কোভ্যালেন্ট যৌগে ইলেকট্রন বিনিময় কিভাবে হয়। তোমাদেরকে আমি কোভ্যালেন্ট বন্ড আগেও পড়িয়েছি। কোভ্যালেন্ট মানে কি? কোভ্যালেন্ট মানে কিন্তু হয়ে যাচ্ছে বাংলাতে একে বলা হয় সমযোজী, ঠিক আছে, কি বলা হয়? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে কি পরিলক্ষণ হয়? সমযোজী বন্ধনে আমরা দেখতে পারি যে একটা নন মেটালের সাথে কিন্তু আর একটা নন মেটালের রিয়াকশন হয়। ফর এক্সাম্পল H2O, যেখানে হাইড্রোজেনও কিন্তু একটা নন মেটেল, আবার অক্সিজেনও কিন্তু একটা নন মেটেল। আচ্ছা, এক্ষেত্রে এদের কি হয়? এরা কিভাবে নিজেদের মধ্যে বন্ডিংটা তৈরি করে? সম্পূর্ণভাবে, আংশিকভাবে, যৌথভাগে ভাগাভাগি করে নিয়ে, নাকি নিউক্লিয়াস দ্বারা শোষিত হয়ে? তো সঠিক অ্যান্সার কী হবে? আমি আগেও বলেছি যে কোভ্যালেন্ট বন্ডে কিন্তু ইলেকট্রনের শেয়ারিং হয়, ঠিক আছে। দুটো এলিমেন্ট কিন্তু কী করে? দুটো এলিমেন্ট কিন্তু তাদের মধ্যে যে দুটো নন মেটাল কিন্তু তাদের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে শেয়ার করে নেয় নিজেদের মধ্যে, এইভাবে কিন্তু সমযোজী বন্ধনটা তৈরি হয়। নেক্সট দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কোন গ্রুপে থাকে। আগের দিন তোমাদেরকে ক্ষার ধাতু দিয়েছিলাম বা অ্যালকালি যে মেটালগুলো ছিল সেগুলো দিয়েছিলাম। আজকে দিয়েছি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, যেগুলোকে আমরা অ্যালকালাইন আর্থ মেটাল বলি। তো কোথায় থাকে? এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু গ্রুপ 2তে থাকে, ঠিক আছে। এটা কোথায় থাকে? এটা কিন্তু গ্রুপ 2তে থাকে। আমাদের পর্যায় সারণীতে কতগুলো গ্রুপ থাকে? আমাদের পর্যায় সারণীতে কিন্তু গ্রুপ থাকে 18টা। আর কতগুলো পিরিয়ড থাকে? পিরিয়ড থাকে কিন্তু হচ্ছে 7টা, ঠিক আছে, পিরিয়ড থাকে 7টা। এই গ্রুপ নাম্বার কি বোঝায়? এই গ্রুপ নাম্বার কিন্তু এদের যে ভ্যালেন্স ইলেকট্রন বা লাস্ট শেলে বা আউটারমোস্ট শেলে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে তার সংখ্যাকে কিন্তু বোঝায়, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকের 13তম কোশ্চেন কি বলেছে, আয়নিক বন্ধনে কোন ধরনের শক্তি থাকে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ, নিউক্লিয়ার ফোর্স, মহাকর্ষ বল নাকি হাইড্রোজেন বন্ড? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো আয়নিক বন্ড সবার প্রথম কাদের মধ্যে হয়ে থাকে? আয়নিক বন্ড কিন্তু একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে হয়ে থাকে, যেটা কিন্তু তোমাদের অলরেডি শেখানো। আচ্ছা, একটা আয়নিক বন্ডের সবথেকে কমন এক্সাম্পল কিন্তু হয়ে যাচ্ছে NaCl, যেটাকে আমরা খাবার লবণ বলি, যেখানে Na কিন্তু তোমার হচ্ছে মেটাল আর Cl হচ্ছে নন মেটাল। আচ্ছা, এদের মধ্যে কোন ধরনের ফোর্সটা কাজে লাগে এই বন্ডের ভেতরে দুটি এলিমেন্টের মধ্যে? অর্থাৎ NaClকে যদি আমরা ফর এক্সাম্পল ধরি, তো NaCl কোন NaClকে কীভাবে ধরে রেখেছে বা Cl Na-কে কীভাবে ধরে রেখেছে? তো সেটা কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিক্যাল যে ফোর্স থাকে, ঠিক আছে, বা ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স থাকে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটাকে আমরা বাংলায় বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ, সেটা দিয়েই কিন্তু পেয়ারিংটা হচ্ছে বা সেটা দিয়ে কিন্তু বন্ডিংটা তৈরি হচ্ছে। নেক্সট দেখব আজকে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 18 গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? তো এটা তো তোমাদের অনেকবার করিয়েছি, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, এর অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে 18 গ্রুপের মৌলকে কি বলা হয়, ঠিক আছে, 18 গ্রুপের মৌলকে কি বলা হয় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ক্ষার ধাতু কত নম্বর গ্রুপে থাকে আমরা বলে দিলাম, ক্ষার ধাতু কিন্তু থাকে গ্রুপ নাম্বার 1-এ। ট্রানজিশন কোথায় থাকে? ট্রানজিশন কিন্তু ট্রানজিশন এলিমেন্টগুলো 3 থেকে 12 নম্বর যে গ্রুপ সেখানে কিন্তু প্রেজেন্ট থাকে। নোবেল গ্যাস এখানে দেখায় আছে 18 নম্বর গ্রুপে। হ্যালোজেন কোথায় আছে? হ্যালোজেন কিন্তু তোমার হচ্ছে 17 নম্বর গ্রুপে আছে। ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে আমি অ্যান্সারটা বলে দিয়েছি, তাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট দেখব আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, হীরের কঠোরতা বেশি হওয়ার কারণ কি? আয়নিক বন্ধন, ধাতব বন্ধন, কোভ্যালেন্ট জালক নাকি হাইড্রোজেন বন্ধন? দেখো যে হিরে থাকে সবার প্রথম, এটা তো একটা তোমার হচ্ছে হিরে কিন্তু তোমার একটা কার্বনের অ্যালোট্রপ, ঠিক আছে, কার্বনের অ্যালোট্রপ। এই কার্বন যেহেতু তোমার হচ্ছে টেট্রাভ্যালেন্সিক্যাল হয়ে থাকে, সেই কারণের জন্য কিন্তু কার্বন দিয়ে তৈরি কোনো জিনিসের, বিশেষ করে যেগুলো ক্রিস্টালিন ফর্মে থাকে সেগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে থাকে। এর পেছনের কারণ কি? এর পেছনের কারণ কিন্তু হচ্ছে কোভ্যালেন্ট জালক। এর মধ্যে কিন্তু কোভ্যালেন্ট বন্ডে এরকম করে জাল মতো আছে, ঠিক আছে, যেটা কিন্তু কি করে, যেটা কিন্তু হিরেকে অনেক বেশি কঠিন করে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, দেখো বায়োলজি থেকে কোশ্চেন আছে, মানব হৃদয়ে রক্ত প্রবেশ করে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে, ধমনির মাধ্যমে,
কৈশিক দ্বারা নাকি সরাসরি ফুসফুস থেকে? দেখো যদি আমরা হার্টের ডায়াগ্রামকে দেখি, ঠিক আছে, হার্টের ডায়াগ্রামকে দেখলে কিন্তু আমরা দেখতে পাবো যে মানুষের শরীরে যে রক্ত প্রবেশ করছে সেটা কোথায় প্রবেশ করছে, সেটা কিন্তু যে ডান অলিন্দ আছে, এটাকে ডান অলিন্দ বলে, ডান অলিন্দে প্রবেশ করছে। কিসের মাধ্যমে প্রবেশ করে? ভেনা কাভা বলে কিন্তু তোমার হচ্ছে একটা শিরা আছে, সেই শিরা দিয়ে কিন্তু প্রবেশ করে, ঠিক আছে। তো আমরা জানি যে হৃৎপিণ্ডে ডান অলিন্দে কিন্তু দূষিত রক্ত আসে, আর দূষিত রক্ত কিন্তু শিরার মধ্যে থাকে, যার কিন্তু একটা এক্সেপশনও আছে, একমাত্র কিন্তু ফুসফুস ও শিরার মধ্যে বিশুদ্ধ রক্ত থাকে। নেক্সট দেখবো আজকের 17তম কোশ্চেন কি বলেছে, যে সাইনো আরিকুলার নোড, ঠিক আছে, যেটাকে এসএ নোড বলা হয়, খুব ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু পেস মেকারও বলা হয়, ঠিক আছে, এটাকে কিন্তু পেস মেকারও বলা হয়, পেস মেকার। অনেকের কিন্তু পেস মেকার খারাপ হয়ে যায় বা এসএ নোডটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে যে আর্টিফিশিয়াল যে পেস মেকার, ঠিক আছে, মেশিন কিন্তু তাদের বুকে বসাতে হয়। তো এরকম কিন্তু একটা মেশিন বলা যায় না, এরকম কিন্তু একটা ফাংশন আমাদের যে হার্ট সেখানে কিন্তু অটোমেটিক থাকে, যেটাকে আমরা এসি নোড বলি, যেটাকে সাইনো অ্যারিকুলার নোড বলা হয়। তো ওই এসি নোডটা কোথায় থাকে? ডান অলিন্দে, বাম অলিন্দে, ডান নিলয়ে নাকি বাম নিলয়ে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু এটা কিন্তু আমাদের ডান অলিন্দে থাকে, এসি নোডটা কিন্তু ডান অলিন্দেই থাকে, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকের 18তম প্রশ্ন, যে উদ্ভিদের কোন অঙ্গে ফটোসিনথেসিস প্রধানত ঘটে? খুব সোজা কোশ্চেন। দেখো এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে পাতা যদিও সোজা মানে সঠিক অ্যান্সার হয়, কিন্তু কিছু কিছু উদ্ভিদের কিন্তু মূল কাণ্ড কী করতে পারে? মূল কাণ্ড কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। আমরা অ্যান্সার কোনটা নেব? আমরা কিন্তু অ্যান্সার নিয়ে নেব পাতা, কিন্তু আমি তোমাদেরকে ইনফরমেশনাল পারপাস এটা জানিয়ে রাখলাম। নেক্সট দেখব আজকের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, যে স্নায়ুতন্ত্রের মৌলিক একক কী? নিউরন, সাইটোপ্লাজম, অ্যাক্সন নাকি ডেনড্রন? তো সঠিক অ্যান্সার কী হবে? আমাদের যে স্নায়ুতন্ত্র বা যে নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমের একক কী? সেই নার্ভাস সিস্টেমের একক কিন্তু হয়ে যাচ্ছে নিউরন, ঠিক আছে, নিউরনকেই বলা হয় নার্ভাস সিস্টেমের একক। নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে অক্সিজেন পরিবহনের জন্য রক্ত কোন রঞ্জক দায়ী, বা অক্সিজেন পরিবহনের জন্য রক্তের কোন রঞ্জকটা দায়ী, সেটা কিন্তু আমাদের কোশ্চেন। অর্থাৎ কোন পিগমেন্টটা, ঠিক আছে, রঞ্জক মানে কি? রঞ্জক মানে কিন্তু হচ্ছে পিগমেন্ট, কোন পিগমেন্টটা আমাদের রক্তে থাকার জন্য কিন্তু আমাদের রক্তটা সারা দেহের মধ্যে অক্সিজেনকে ক্যারি করতে পারে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন একটা আয়রন ঘটিত যৌগ, একটা আয়রন প্রোডাকশন যৌগ আমরা জানি। তো এই আয়রন তোমার হচ্ছে দিয়ে তৈরি হওয়ার জন্যই এটা কি করতে পারে? এটা কিন্তু তোমার হচ্ছে না আমাদের পুরো শরীরের মধ্যে লোহিত রক্তকণিকার থ্রু কিন্তু অক্সিজেনটা পৌঁছে দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখব, দেখো শুরু হয়ে যাচ্ছে কিন্তু ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে 6 ওহম রোধে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে ভোল্টেজ কত? তো দেখো ভোল্টেজকে কী দিয়ে ডিনোট করা হয়? ভি দিয়ে ডিনোট করা হয়। আর আমরা কি ফর্মুলা জানি, যে ভোল্টেজ ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ আই ইন্টু কী হয়ে থাকে? রোধ হয়ে থাকে, বা এক কথায় আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু আই আর। ইলেকট্রিসিটি চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে কমন ফর্মুলা কিন্তু এটাই। জাস্ট ডেটাকে পুট করো, এখানে আই কত, এখানে আই হচ্ছে 2, রোধ কত? রোধ হচ্ছে 6, ক্যালকুলেশন করো কত হচ্ছে? 12 ভোল্ট, ঠিক আছে, 12 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব আজকের 22তম কোশ্চেন কি বলেছে, যে লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? দেখো এক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে ইগনোর করো, আমরা এখানে প্রুফ করব। আচ্ছা, লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটারের ক্ষমতা কত? আগেও তোমাদেরকে আমি বলেছি, যদি ফোকাস দেওয়া থাকে, ঠিক আছে, পাওয়ার দেওয়া থাকলে কি হয়? পাওয়ার দেওয়া থাকলে 1/f হয়। আর যদি আমাদেরকে ফোকাস দূরত্ব বের করতে বলে তাহলে কী হবে? জাস্ট উল্টে যাবে, 1/p হয়ে যাবে, ঠিক আছে, এটাই কিন্তু হয়ে যাবে। আচ্ছা এইবার আমরা কি করব, একটা জিনিস মনে রাখতে বলেছিলাম, যে ফোকাস দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে সেটাকে কি করতে হবে? সেই ফোকাস দৈর্ঘ্যকে কিন্তু আমাদেরকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো এটা তো সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করলে কি হবে? এত আমরা কাটাকুটিতে যাব না, আমরা এখান থেকে ডাইরেক্ট করব। তো 100 দিয়ে ভাগ করলে কি পাবো? এখানে দুটো জিরো আছে, তাই পয়েন্টের আগে কটা জিরো হবে? পয়েন্টের আগে এই তোমার হচ্ছে পয়েন্টের পরে কিন্তু দুটো ঘর হবে, অর্থাৎ 0.25, এটা কিন্তু
আমাদের মিটার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ফর্মুলা কত ছিল, যে 1/p = 1/f। এক্ষেত্রে আমাদের ফর্মুলা দেখো কি আছে, 1/, কী করতে হবে, 0.25 করলাম, 0.25 ওপরে উঠে গেল, পয়েন্ট ওপরে উঠে গিয়ে 100 যোগ হলো, 25 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে 4, তো 4 ডায়াপ্টার কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর দেখতে পাচ্ছ, দেখো 4 ডায়াপ্টার কিন্তু আমরা এখানে প্রুভেন, আমরা কিন্তু প্রুফও করে দিলাম যে আমাদের অঙ্ক ঠিক আছে। নেক্সট দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে একটি তারের রোধ 10 ওহম হলে এবং 2 মিনিটে 12 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে কত তাপ উৎপন্ন হবে। এটা কিন্তু যে ইলেকট্রিসিটির ফলে যে তাপ যায়, সেই তাপের কিন্তু একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে H = বা হিট = I² RT, ঠিক আছে। আমরা এখানে ডেটাটাকে পুট করব, তো H আমরা বের করব। আই মানে কি, আই মানে কিন্তু হচ্ছে তোমার, আই মানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে কারেন্ট আছে, যেটা কারেন্ট কত আছে, কারেন্ট কিন্তু 12 আছে। আচ্ছা, 12কে কী করতে হবে, 12কে কিন্তু আমাকে স্কোয়ার করতে হবে। আচ্ছা, ইন্টু কি আছে, ইন্টু আর, আর কত আছে, আর দেখো 10 আছে। আর কত দেখো, এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা কি, সেটা হচ্ছে যে মিনিট যেটা আছে না, ইলেকট্রিসিটি কিন্তু মিনিটে কাউন্ট করা হয় না, ইলেকট্রিসিটি কিন্তু সবসময় সেকেন্ডে কাউন্ট করা হয়। তো 2 মিনিট মানে কত সেকেন্ড আমরা জানি, 2 মিনিট মানে 60 সেকেন্ড আমরা জানি, তাই আমরা কিন্তু এখানে 60 সেকেন্ডই ধরবো, ঠিক আছে। আমরা এখানে 60 সেকেন্ডই ধরবো। আমরা এখানে তাহলে 60 লিখলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 মিনিট মানে আমরা 60 সেকেন্ড বের করে নিয়েছি, সরি ভুল হয়ে গেল, 2 মিনিট মানে কী করে 60 সেকেন্ড হয়, ঠিক আছে। 2 মিনিট মানে তো 120 সেকেন্ড হবে, ঠিক আছে। 1 মিনিট মানে কত হয়, 1 মিনিট মানে কিন্তু হয়ে যাচ্ছে 60 সেকেন্ড, তাহলে 2 মিনিটে কত হবে, 2 মিনিটে কিন্তু হয়ে যাবে 120 সেকেন্ড, ঠিক আছে। একটু গুলিয়ে গেছিলো, সরি। তো এটা কিন্তু কত হবে, এটা কিন্তু 60-এর পরিবর্তে আমাদেরকে কত লিখতে হবে, 60-এর পরিবর্তে কিন্তু 120 লিখতে হবে, যেহেতু তোমার হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে, এই 2 মিনিট। 1 মিনিটে 60 সেকেন্ড, 2 মিনিটে 120 সেকেন্ড, তো 120 দিয়ে কিন্তু গুণ করতে হবে। আচ্ছা, 12কে স্কোয়ার করলে কত হয়, 12কে স্কোয়ার করলে কিন্তু হয়ে যাচ্ছে 144, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে 10, আর এখানে কিন্তু 120। আচ্ছা, এবার দেখো, এবার আমাদেরকে আরেকবার ক্যালকুলেশন করতে হবে, এটা এখানে রাখি। আচ্ছা, তাহলে কত হচ্ছে, 144-এর সঙ্গে কিন্তু 12কে গুণ করতে হবে। তো 144 গুণ 12 করে দেখি কত হচ্ছে, এখানে হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এখানে 2, আর এখানে যদি আমি নিই তাহলে এখানে হচ্ছে 4, এখানে জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে, আমি এখানটাতে করছি। তো 144 গুণ 12 যদি আমি এখানে করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2, আর এখানে হচ্ছে 4 1-কে 4, 4 1-কে 4, 1, তো এখানে 8, 8 আর 4-এ কত হচ্ছে, 8 আর 4-এ 12, 2 হচ্ছে, হাতে হচ্ছে 1, তাহলে এখানে তোমার হচ্ছে 4 আর 3-এ 7, 1728। আচ্ছা, 1728 বেরোচ্ছে আমাদের 112-র সঙ্গে 144-এর সঙ্গে 12 গুণ করার ফলে। আচ্ছা, এবার আমরা যে ফর্মুলাটা ছিল সেটা আবার লিখি, যে H = I² RT। আমরা সব কিছুকে আবার পাতাবো, এখানে আমরা 12 স্কোয়ার করব, এখানে আমরা রোধ নেব 10, আর এখানে আমরা 2 মিনিট মানে 120 সেকেন্ড এখানে নিয়ে নেব। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনটা ইজিলি করতে পারবো, এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 120। আমরা দেখলাম কি হচ্ছে, 144-এর সাথে 12 যোগ করলে, 12 গুণ করলে কত হচ্ছে 1728, তারপরে দুটো জিরো পাতিয়ে দাও, তো এত জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কোথায় আছে দেখো, এটা কিন্তু একদম অপশান এতে আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমি আবারও বলছি, ভুল করে আমি 2 মিনিটকে 60 সেকেন্ড বলে দিয়েছিলাম, তার জন্য দুঃখিত, তার জন্য তোমরা আমায় ক্ষমা করো, ঠিক আছে। আমি কিন্তু পরে আমার ভুলটা বুঝতে পেরে শুধরে দিয়েছি। 1 মিনিটে 60 সেকেন্ড হয়, আর 2 মিনিটে কিন্তু 120 সেকেন্ড হয়, যেখানে কিন্তু আমরা 120 সেকেন্ড দিয়ে অঙ্কটা করেছি, ঠিক আছে। তো এটা কিন্তু ভুলবশত হয়ে গেছে। নেক্সট দেখব আজকের 24তম কোশ্চেন কি বলেছে, যে তরঙ্গ দৈর্ঘ্য যদি 0.5 হয়, 0.5 মিটার হয়, আর ফ্রিকোয়েন্সি যদি 500 হার্টজ হয়, তাহলে তরঙ্গ বেগ কত। দেখো, তরঙ্গ বেগকে কী বলা হয়, তরঙ্গ বেগকে কিন্তু ভেলোসিটি বলা হয়। ফ্রিকোয়েন্সিকে তোমরা জানো F দিয়ে ডিনোট করা হয়, আর হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তরঙ্গ বেগের কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, যে তরঙ্গ বেগ V = ফ্রিকোয়েন্সি ইন্টু কী করতে হয়, ফ্রিকোয়েন্সি ইন্টু কিন্তু যে তরঙ্গ যে দৈর্ঘ্য আছে সেটা গুণ করলেই কিন্তু বেরিয়ে আসে। আচ্ছা, তো এখানে আমরা কত পাচ্ছি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আছে 0.5, আর এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 500। তো এই পয়েন্ট তুলে দিয়ে তুমি নিচে নিয়ে এসো, নিচের কত নিয়ে আসবে, নিচে তোমার হচ্ছে 10 নিয়ে আসবে, ঠিক আছে। নিচে কত আনবে, নিচে আনবে হচ্ছে 10। তো এবার এই 10 দিয়ে এই শূন্য কাটো, তো আলটিমেটলি কত আসছে, আলটিমেটলি কিন্তু 250 মিটার পার সেকেন্ড আসছে, ঠিক আছে। তো 250 মিটার পার সেকেন্ড কোথায় আছে, আমরা যদি নিচের দিকে যাই,
তাহলে দেখতে পাচ্ছি যে অপশান সি আছে, সেই অপশান সিতে কিন্তু 250 মিটার পার সেকেন্ড আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে 60 ওয়াল বাল্ব 220 ভোল্ট লাইনে যুক্ত করলে কারেন্ট কত হবে। তো এই যে প্যাটার্নের অঙ্ক, এই প্যাটার্নের অঙ্ক তো তোমাদেরকে জাস্ট করালাম যে I = W/V, এই যে ফর্মুলার অঙ্কটা, এটা আমি আর করছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এর অ্যান্সার তোমরা আমাকে নির্ভুলভাবে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য HW থাকলো। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এই যে 25টা কোশ্চেন করালাম, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে, ঠিক আছে, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই কি করবে, ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইক করবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।